আমাকে আমার নির্বাচনের পরেই 45 দিনের পরেই পৌরসভা নির্বাচন হবে, ঠিক আছে, নোটিফিকেশন হয়ে গেছে। তো পৌরসভায় আমাকে ভাবেন একটু প্রার্থীর জন্য আমাকে কালো হতে হবে, আপনাদের বাড়ি বাড়ি যেতে হবে, ওনারা আমার জন্য মেহনত করছে। রাজনীতির সাথে রাজনীতি থেকে আপাতত বিরতি নিয়েছি, রাজনীতি করার মানুষের। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি কার্যত অন্য ধারায় ধাবিত হচ্ছে। এই প্রথম পশ্চিমবঙ্গে কার্যত যেটা লক্ষ্য করা গেল, চৌঠা মের যে ভোটের ফলাফল, গেরুয়া একেবারে সুনামি, গোটা রাজ্যের যে তৃণমূল কংগ্রেসের সাজানো বাগান কার্যত তছনছ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, এই প্রথমবারের জন্য বিজেপি রাজ্যে প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 207টি আসনে জয়ী হয়েছে। সব মিলিয়ে এই যে একটা প্রত্যাবর্তন ঘটল না এবার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, এই পরিবর্তনের পরে একদিকে যেমন বিজেপি শিবির প্রবলভাবে আত্মবিশ্বাসী আগামী দিনে সরকার পরিচালনার ক্ষেত্রে, অন্যদিকে কিন্তু প্রতিবার যেটা হয় 2011 সালের একেবারে বামেদের সরকার চলে যাওয়ার পর যেমন একটা হতাশা, একটা পরাজয়ের স্বীকার করবার পর মন খারাপ যেটা ধীরে ধীরে গ্রাস করেছিল, সেই একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু তৃণমূল শিবিরেও দেখা যাচ্ছে। এবং যে কথাগুলো এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের রাজ্য বা জেলার নেতা বা ব্লক নেতারা বলতে পারেননি, তারাও কিন্তু প্রকাশ্যে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলছেন যে দল সেভাবে পরিচালনা হয়নি। এবং সবচাইতে যেটা বড় কথা, যে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যেটা নিয়ম সেটা মেনে কিন্তু পদত্যাগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ফলে এক্ষেত্রে কোনো সাংবিধানিক সংকট তৈরি হবে কিনা সেদিকে যেমন সকলের নজর থাকবে, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে না, রাজ্যপাল তাকে ডিসমিস করবে, আগামী 9 তারিখে নতুন সরকার শপথ নেবে। তবে জানেন, এই সমস্ত চিত্রের বাইরে একেবারে যদি চলে আসি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, সেখানের ছবিটা কিন্তু প্রায় একদম বিপরীত দিকে। মুখ্যমন্ত্রী যখন তার চেয়ার আঁকড়ে ধরে রাখতে চাইছেন, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিচ্ছেন, তখন একেবারে প্রাক্তন রায়গঞ্জের যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি জানাচ্ছেন তিনি আর রাজনীতিতে আসবেন না, তিনি আর রাজনীতিতে থাকবেন না। কেন বিষয়টা বলছি পরিষ্কার, তিনি জানাচ্ছেন তার কণ্ঠে একরাশ হতাশা, অভিমান বলুন, সবটাই কিন্তু ঝরে পড়ছে। এই কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক, এবারের নির্বাচনেও তিনি রায়গঞ্জ আসন থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসে এবং নিবিড় প্রচার চালিয়েছিলেন। কিন্তু তারপরেও যেটা দেখা গেল যে প্রায় 58,641 ভোটের ব্যবধানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কৌশিক চৌধুরীর কাছে পরাজিত। একেবারে কার্যত পর্যুদস্ত হতে হয়েছে তৃণমূল কংগ্রেসের। শুধু কৃষ্ণবাবুর ক্ষেত্রে নয়, গোটা যে রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত, ব্যতিক্রম নয়। এই হারের পর তিনি যেটা জানাচ্ছেন যে তিনি আর রাজনীতিতে থাকতে চাইছেন না। 2021 সালে যদি ফিরে যাই, 2021 সালে কৃষ্ণ কল্যাণী প্রথম রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়ে তিনি বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কানাইয়ালাল আগরওয়াল তৃণমূল কংগ্রেসের প্রায় 21,000-এরও বেশি ভোটে পরাজিত করেছিলেন। কিন্তু তার প্রায় কয়েক মাস পরেই তিনি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিষাদগার করে দল ত্যাগ করেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপরে 2024-এর লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হন। শুধু তাই নয়, তাকে একেবারে গুরুত্বপূর্ণ যে কমিটি, বিধানসভার কমিটি, ফিনান্স পাবলিক অ্যাকাউন্ট কমিটি, তারও চেয়ারম্যান করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিধানসভার পক্ষ থেকে। এবং এটা করবার পরে 2024-এ তিনি লোকসভা ভোটের প্রার্থী হলেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু পরাজিত হন। পরবর্তীকালে আবারও যে রায়গঞ্জে বাই ইলেকশন হলো, সেখানে আবারও প্রার্থী হন শ্রীকৃষ্ণ কল্যাণী। সেখানে তিনি 50,000-এরও বেশি মার্জিনে জয়লাভ করেন। এবারও দল তাকে প্রার্থী করেছিল, কিন্তু কার্যত দেখা গেল যে রায়গঞ্জ পুরসভার 27টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে তিনি
পরাজিত হয়েছেন, একাধিক যে গ্রাম পঞ্চায়েত সেখানে পরাজিত হয়েছেন, ফলে একেবারে বিশাল সংখ্যক ভোটে প্রায় 58,641 ভোটের ব্যবধানে তিনি পরাজিত হচ্ছেন। এবং এরপরে দেখুন, তিনি যে দলটা পরিচালনা করতেন একদম কোভিডের সময় থেকে সমাজসেবামূলক কাজের মধ্য দিয়েই তার রাজনীতিতে আত্মপ্রকাশ, এবং তিনি দল চালাতেন একেবারে কর্পোরেট সংস্থার ধাঁচে। তিনি তার মানে রায়গঞ্জের শহরের একদম একদম মেন জায়গায় তিনি সমাধান বলে একটা অফিস করেছিলেন। সেখানে তার সর্বক্ষণের কর্মীরা থাকতো, সাধারণ মানুষের কী কী সমস্যা সেখানে যেতেন, সেখান থেকে তারা সমস্ত কিছু সুরাহা পেতেন। এই ধরনের একটা কর্পোরেট ধাঁচে তিনি মানে অফিসটা চালাতেন। কিন্তু কার্যক্ষেত্রে যেটা দেখা গেল যে যেদিন বিধানসভা ভোটের ফল বেরোনো প্রকাশিত হলো, তার পরের দিনই একেবারে রাতারাতি সমস্ত কিছু তিনি খুলে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বোর্ড খুলে দিয়েছেন, সমাধান অফিস ঝাঁপ নামানো, যেটা জানা যাচ্ছে সরকারি যে সুযোগ সুবিধা নিতেন, সরকারি যে নিরাপত্তা কর্মী থাকতেন, তাকেও তিনি সরে যেতে বলেছেন। অর্থাৎ এই মুহূর্তে দলের সাথে তার আর কোনো রকম সম্পর্ক নেই, এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন যে 5 বছর আমি রায়গঞ্জের মানুষকে যা দিয়েছি সেটা বেস্ট পরিষেবা দিয়েছি, এর বাইরে আমার আর কিছু করার নেই, রাজনীতি আমি আর করব না। কি বলছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী? আমার মনে হয় আমি নিজের বেস্ট 5টা বছর দিয়েছি রায়গঞ্জে বিধায়ক হিসেবে। তারপর আমি এখন বিধায়ক নাই, তো আমি বিধায়ক হিসাবে দিয়েছি আমার 5টা বছর ট্রেনিং দিয়েছি, এটা আমার বেস্ট। এর থেকে বেস্ট আমি হয়তো এখন তো আমি আর বিধায়ক নাই, কিংবা রাজনীতি করলে ভাবেন কোনো পদ থাকবে না। তো আমি এইটুকু বলতে পারি, আমার রাজনীতিতে আসা আর কোনো অভিরুচি নেই, আর আমি আমার বেস্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ, এর থেকে বেশি কিছু আমার দেওয়ার আগামী দিনে নেই। সেই জন্য আমি এখনই আপনাদেরকে বললাম আমি রাজনীতি থেকে বিরত থাকবো। সম্পর্ক আমার সবার সাথে রাজনীতির সাথে, রাজনীতি আমি আর করবো না। রাজনৈতিক মানে যেটা আমার কার্যকর সেটা সমাপ্ত। রাজনীতিক থেকে আপাতত আমার বিরতি নিয়েছি, রাজনীতি করার মানসিকতা নেই। আপনারা শুনলেন কৃষ্ণবাবুর বক্তব্য, নিশ্চিন্তে তার চোখে মুখে একটা হতাশার প্রতিচ্ছবি। এটা খুব স্বাভাবিক নির্বাচনে পরাজয়ের পরে, কিন্তু এই যে আজকে যে তিনি রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছেন, কত বছর বা নির্বাচনের সময় তার যে মানে শরীরী যে অভিব্যক্তি সেটা কিন্তু এতটা হতাশাজনক ছিল না। তিনি প্রবলভাবে আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি নির্বাচনে জয়লাভ করবেন, এবং বিভিন্ন জায়গায় তার বক্তব্য, তার যে প্রচার পর্ব, মানে আধুনিক প্রচার পর্ব, ওই যে আমি বারবার বলছি না, তিনি কর্পোরেট ধাঁচে তিনি দলটা চালাতেন। তিনি যেটা দাবি করছিলেন প্রায় অনেক কোটি টাকার কাজ করেছেন, সেটা একেবারে ঝাঁ চকচকে পুস্তক আকারে তিনি একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। নির্বাচনের বুকে দাঁড়িয়ে তিনি কি বলছিলেন সেটা একবার আমরা তাহলে শুনে নিই, যে তার মধ্যে যে প্রবল আত্মবিশ্বাস ঝরে ঝরে পড়ছিল, আর সেখানে দাঁড়িয়ে কৃষ্ণবাবু বিগত দিনের যে নির্বাচনী প্রচারগুলো ছিল সেখানে তিনি কি বলেছিলেন একবার শুনে নেব। আমাকে আমার নির্বাচনের পরেই 45 দিনের পরেই পৌরসভা নির্বাচন হবে, ঠিক আছে, নোটিফিকেশন হয়ে গেছে। তো পৌরসভায় আমাকে ভাবেন একটু প্রার্থীর জন্য আমাকে কালো হতে হবে, আপনাদের বাড়ি বাড়ি যেতে হবে। ওনারা আমার জন্য মেহনত করছে, হাবুলদা আর দিদি, তো আমাকেও তো মেহনত করতে হবে না, তো আমাকেও যেতে হবে বাড়ি বাড়ি, আমিও যাব। তারপর 2028-এ পঞ্চায়েত নির্বাচন হবে, তারপর 2029-এ লোকসভা নির্বাচন হবে, তো কিন্তু অনেকটা গ্যাপ পেয়ে যাব, কোনো অসুবিধা নেই। দেখুন, রাজনীতিতে জেতা হারা এটা ঠিক আছে, কিন্তু যদি বিগত দিনের একটু বিষয়গুলো দেখেন, 2024 সালে যেটা তৃণমূল কংগ্রেসের দলের অভ্যন্তরের একটা মহল দাবি করেন যে 2024 সালে লোকসভা ভোটে তিনি তার যে প্রচার টিম, সেই প্রচার টিমকে তিনি নিজের মতো করে সাজিয়েছিলেন। ফলে তা নিয়ে দলের যারা অন্যান্য যারা রয়েছেন তাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভের সৃষ্টি হয়, এবং অনেককে দলের যে প্রচারে সেখানে ব্রাত্য করে রাখা হয়েছিল, যেটা নিয়ে দলের অন্দরে একটা চাপা ক্ষোভ ছিল। সেটাকে পরের দিকে কিন্তু সামলানো যায়নি লোকসভা নির্বাচনে, তিনি পরাজিত হয়েছিলেন। কিন্তু তিনি যদি অন্য দিক থেকে বলেন যে যখন বাই ইলেকশন হলো তখন তিনি আবার সবাইকে নিয়ে একসঙ্গে চলার একটা কাজ শুরু করলেন। তারপরে অভিযোগ যে রায়গঞ্জ পুরসভার সঙ্গে তিনি বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন, যে রায়গঞ্জ পুরসভার যে নাগরিক পরিষেবা সেটা সঠিকভাবে দেওয়া হচ্ছে না, জল জমে যাচ্ছে, জঞ্জাল
জঞ্জাল অপসারণ ঠিক মতো হচ্ছে না, তিনি নিজের মতো টিম নিয়ে নেমে গেলেন। ফলে পুরসভার সাথে কোনো একটা জায়গায় সংঘাতের আবহ তৈরি হয়েছিল নির্বাচনের আগে, যদিও পরবর্তীকালে মানে একেবারে শীর্ষ স্তরের যে নেতৃত্বের হস্তক্ষেপে সেটা মিটে যায়, শেষ পর্যন্ত একভাবে চলার একটা বার্তা দেওয়া হয়। এবং তিনি বলা হচ্ছে যে এই নির্বাচনের কিছুদিন আগেও তিনি তার যে প্রচার টিম বা রায়গঞ্জ শহর বা ব্লক শহর তিনি তার অনুগামীদের পদে বসিয়েছিলেন। সেটা নিয়েও দলের মধ্যে একটা চাপা কিন্তু মানে আমি বলছি চাপা একটা ক্ষোভের স্রোত বজায় ছিল। এহেন পরিস্থিতিতে আজকে নির্বাচনে হেরে যাবার পর তিনি বলছেন যে নির্বাচনে জেতা এবং হারা তো রয়েছেই, কিন্তু কর্মীদের ওপর আমার কোনো অভিমান নেই। 27টা ওয়ার্ডে হেরেছি, সেটা কৃষ্ণ কল্যাণী হেরেছে, কর্মীরা কাজ করেছেন। আমি জানি না এই বক্তব্যের মধ্যে দিয়ে তার কোথাও হতাশা নাকি একটা এই যে 27টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পরাজয়, সেটা নিয়ে তার একটা চাপা শ্লেষ তিনি প্রকাশ করলেন কিনা দেখে নিন একবার। জিত হার আছে, আমি লোকসভাও হেরেছিলাম, তারপর আবার লড়েছি, আবার জিতেছি। আমার কর্মীদের উপর আমার খুব আস্থা আছে, তারা দিনরাত মেহনত করেছে, জনাদেশ আমি পাইনি, আমি তার জন্য আমি কাউকে দোষারোপ করবো। এই যেটা আমি হেরেছি তার দায়বদ্ধতা আমার নিজের না। তো 27টা ওয়ার্ডে কৃষ্ণবালানি পিছিয়েছে, কৃষ্ণবালানি লড়েছে, কৃষ্ণবালানি পিছিয়েছে, আমার কর্মীরা হারেনি, কৃষ্ণবালানি হেরেছে। আপাতত তিনি যেটা জানাচ্ছেন, রাজনীতিতে তিনি আর আপাতত ফিরছেন না, তিনি এখন ধ্যান দেবেন তার যে ব্যবসা, তার রায়গঞ্জে ব্যবসা রয়েছে, গঙ্গারামপুরে ব্যবসা রয়েছে, অন্যান্য স্টেটে ব্যবসা রয়েছে এবং উত্তরবঙ্গে বিশিষ্ট শিল্পপতি। ফলে তিনি ব্যবসার দিকে মনোযোগ দেবেন। তিনি এখন আবার সেই সমাজসেবার কাজে ফিরে যাবেন এবং রায়গঞ্জের যারা যে সমস্ত এনজিও যারা রয়েছেন তার মধ্য দিয়ে তিনি একটু অন্য ধাঁচের সমাজসেবামূলক কাজে যাবেন। অর্থাৎ এই যে রাজনৈতিক যে প্রবল প্রতিপত্তি, রাজনৈতিক যে ক্ষমতা, সেই ক্ষমতাচ্যুত হবার পর কৃষ্ণবাবু ফিরে যাচ্ছেন তার সেই পুরনো চেনা গণ্ডিতে, সেই ব্যবসায়িক কার্যকলাপের যে বৃত্ত, সেই যে সামাজিক যে তিনি বিভিন্ন কাজকর্ম করেন, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে সেই বৃত্তে তিনি ফিরে যাচ্ছেন। ফলে এই বিষয়ে কিন্তু সরাসরি তার এখানে বক্তব্য, তিনি জানিয়েছেন যে তিনি আর রাজনীতিতে থাকছেন না, তিনি ব্যবসায়িক পরিবৃত্ত এবং তার যে মানে সামাজিক যে কাজকর্ম তিনি সেখানে ফিরে যাবেন। ব্যবসা করবো, সমাজসেবামূলক কাজ করব, কাজের যদি মূল্যায়ন না হয়, আর আমাকে যদি এখন ভাবেন কাজ করতে হয় সমাজসেবামূলক, তো নির্দিষ্ট এনজিওর মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক, আমি যেটা করবো সেটা সাংগঠনিক, মানে বললাম তো এনজিওর মাধ্যমে, মানে ব্যক্তি কৃষ্ণবালানি যা করে দিয়েছে করেছে, সবকিছু সময় মতো করা উচিত। আর যখন সময় আপনাকে দিশা দেখায়, আর আমার মনে হচ্ছে আমাকে সময় দিশা দেখাচ্ছে, এখন রাজনীতি করা উচিত না, সেই জন্য করবো না। যদি আবার কোনোদিন পরিবর্তন হয় তখন, এখন আমার সময় আমাকে দিশা দেখাচ্ছে যে নিজের পুরানো জায়গায় ফিরে যাও, সেই জন্য নিজের পুরানো জায়গায় ফিরে যাবো। দেখুন, মানে রাজনীতিকে মানে যদি আগাম পূর্বাভাস কিছু বলা, এটা খুব শক্ত, এটা চট করে বলা যায় না। দেখুন, রাজ্যে 207টি আসনে বিজেপি একেবারে চূড়ান্ত জয় হাসিল করেছে এবং রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার জানাচ্ছেন যে কোনোভাবেই বিজেপিকে তৃণমূলীকরণ করতে দেওয়া যাবে না। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এখন দেখা যাচ্ছে অনেকেই জার্সি বদলে একটা গেরুয়া আবির নিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছে, এদেরকে তৃণমূলে নেওয়া হবে না। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে, তাদেরকে কোনোভাবেই বিজেপি ঠাঁই দেবে না বলে শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে স্বাভাবিকভাবেই রাজ্যের অন্যান্য পরাজিত প্রার্থীদের মতো কৃষ্ণবাবুরও হয়তো বিজেপিতে যাবার কোনো, আমি বলছি মানে যাবার কোনো সুযোগ এখনো পর্যন্ত তৈরি হয়নি। তবে তিনি এর আগেও তো এক দল থেকে অন্য দলে এসছেন, ফলে তিনি অন্য দলে যাবেন কিনা পরবর্তীকালে সেটা কিন্তু এখনো একটা প্রশ্নচিহ্নের মধ্যেই ঝুলে আছে। কিন্তু তার একটা ব্যবসায়িক পরিচিতি রয়েছে। দেখুন, সরকার পরিবর্তন হলে বিভিন্ন জায়গায় যে তার যে কার্যকলাপ, তার উপরেও একটা প্রতিহিংসামূলক একটা প্রভাব পড়তে পারে।
আপাতত সেই ব্যবসাতে যাতে সেই প্রতিহিংসামূলক কোনো প্রভাব না পড়ে, সেজন্যই কি কৃষ্ণবাবু আপাতত রাজনীতি থেকে দূরে সরে থাকবার সিদ্ধান্ত নিলেন, নাকি আবারও তার কামব্যাক ঘটবে অন্য কোথাও, অন্য কোনোখানে? প্রশ্নটা তোলা থাকলো আপনাদের জন্য। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন RCTV সংবাদের বিশেষ অনুষ্ঠান। শুভরাত্রি, নমস্কার। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.